আমাকে কমার্শিয়াল ছবি বানাতে হবে, পয়সা কামাতে হবে। আমার আর কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ডের দরকার নেই, বুঝলি? দেখুন স্যার, আমি ভুলভাল রাইটার নই, এসব আজে বাজে জিনিস আমি লিখতে পারবো না। তুই আমার কথাকে আজে বাজে বলছিস? জানি মেরে ফেলে দেবো তোকে। আচ্ছা, আমার স্ক্রিপ্টকে আজে বাজে বলছে, আমাকে রাইটিং শেখাচ্ছে উনি। ওই রাতে আমাদের দুজনের মধ্যে অনেক বড় ঝামেলা হয় ওই স্ক্রিপ্টটা নিয়ে। ওই মহিলার চেহারাটা দেখেছিলে তুমি? না জজ সাহেব, আমি রাজীব স্যারকে খুন করিনি, খুন ওই মহিলাটাই করেছে। আর সেটার বদলা নেওয়ার জন্য মিস্টার মানব রাজীব কাপুরকে জীবন্ত পুড়িয়ে মারার প্ল্যান করেন। আপনি কি ওনাকে ওনার লাইটার বা মাচিস থেকে আগুন লাগাতে দেখেছিলেন, হ্যাঁ কি না? না, দেখিনি। দেখেননি আপনি? তাছাড়াও চরিত্রহীন একজন ব্যক্তির কথন আদালতে কিভাবে নেওয়া যেতে পারে এই অনার? আমি এরকম কিছুই করিনি। আমি রাজীবকে কেন মারতে যাব? কেননা রাজীবের সঙ্গে আপনার স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক ছিল। কেডি ওনাকে মিথ্যেই দোষারোপ করছেন। ওনার কাছে এই ব্যাপারের কোনো প্রমাণ নেই। আমি আমার হাজব্যান্ডের খুন করিনি। জোরম 2005-এ রিলিজ করেছিল। ওই ফিল্মেও আসল অপরাধীকে খুন কে করেছে সেটা জানতে অনেক সময় লেগে গিয়েছিল। আর আমারও এইরকমটা মনে হচ্ছে যে এই কেসটাতেও অনেক সময় লাগবে। মিসেস সুমিত্রা খুনি বা খুনি নন এটা শুধু মোটিভ অফ মার্ডার দিয়ে প্রমাণ হবে না, এর জন্য প্রমাণ ও সাক্ষী আনতে হবে আমার ডিফেন্স লয়ারকে। মিস্টার পাঠক, আপনার কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ বা সাক্ষী আছে? আগে নয় ইওর অনার, এই সময় নেই। কিন্তু আমার কাছে আছে ইওর অনার। আমার কাছে এমন একজন সাক্ষী আছে যার কথা শুনলে আপনারা সবাই চমকে যাবেন। তো এখন এই কাঠগড়ায় আমি মিস্টার জুবিনকে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার জুবিন, আপনি কি আদালতকে এটা বলতে চাইবেন যে আপনি কি করেন? আমি একজন পাবলিশার্স, আমরা নভেলস আর ম্যাগাজিন পাবলিশ করি। আপনি মিস্টার মানবকে কিভাবে চেনেন? মানব আসলে অসাধারণ সুন্দর একটা নভেল লিখেছিল, আর ওটা পাবলিশ করাতেই ও 6 মাস আগে আমার কাছে আসে। তো মানব, কি খবর? ভালো আছি স্যার। তোমার ওই আরকে সিনেমাস প্রজেক্টের খবর কি? আর কি হবে স্যার, তাছাড়া আমার কাছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে আপনার জন্য। আচ্ছা, বলো। স্যার, এটা একটা অ্যান্টি হিরোর গল্প, যেখানে হিরো সেক্স, পাওয়ার, পলিটিক্স আর টাকার জন্য সব কিছু করার জন্য প্রস্তুত। কিন্তু মার্ডারটা কার হয় আর কিভাবে? স্যার, একটা রক স্টার আছে জনার্দন, তার মার্ডার হয়। ও একটা হোটেল রুমে থাকে যেখানে খুনি ওকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। ও ছটফট করতে করতে জালনা দিয়ে লাফিয়ে 4 কাঁধের শ্মশানে পৌঁছে যায়। যখন আমি রাজীব কাপুরের মার্ডারের কেসটা পেপারে দেখলাম তখন আমি অবাক হয়ে যাই। আর যখন আমি জানতে পারলাম যে মানবকে অ্যারেস্ট করা হয়েছে তখন আমি তো একেবারে হতভম্ব হয়ে যাই। আর আপনার এখানে কিছু বলার কোনো রকম দরকারও নেই। ইওর একজন লেখক অগন্তি কাল্পনিক গল্প লিখে থাকেন, যার মধ্যে অগন্তি কাল্পনিক পাত্রপাত্রী থাকে। আর যদি কোনো লেখার কারণে কেউ হত্যা করে থাকে তাহলে তার দায়টা লেখকের ওপর বর্তায় না ইওর অনার। সম্ভবত কোনো পাঠক এই হত্যাটা করেছিল এই লেখার দ্বারা অনুপ্রাণিত হয়ে। কিন্তু পাঠকবাবু, সেই সময় তো বুকটা পাবলিশই হয়নি, আর এটার ব্যাপারে শুধু মিস্টার জুবিন জানতো। তাহলে সম্ভবত এই জুবিন বাবুই হয়তো হত্যা করেছিলেন ওই লেখার দ্বারা অনুপ্রাণিত হয়ে। কি জুবিন বাবু? হোয়াট ননসেন্স! আমি কেন মার্ডার করব? না না, রেগে যাচ্ছেন কেন? আপনি উত্তেজিত কেন হচ্ছেন? এটা বলুন যে আপনার এই যে পাবলিশিং হাউস রয়েছে, কি ধরনের বই আপনারা ছাপেন সেখানে? আগে আমরা থ্রিলার পাবলিশ করি, মার্ডার মিস্ট্রিজ, স্পাই, হরর, কনস্পিরেসি নভেল, এই ধরনের। আমরা বেশ কয়েক বছর ধরেই কাজ করছি। আচ্ছা, এত পুরনো আপনার এই পাবলিশিং হাউস, তাহলে তো এটা স্পষ্ট যে বেশ উঁচু দরের লেখকদের সঙ্গে আপনার ওঠা বসা রয়েছে হয়তো। বাট অবভিয়াসলি, কিন্তু আমরা শুধু বড় আর নামকরা লেখকের সঙ্গেই কাজ করি। এমন নয় যে আমরা নিউ কামার্স বা স্ট্রাগলারদেরও চান্স দিই। আর যখন কেউ আপনার সঙ্গে কাজ করতে অস্বীকার করেন তখন আপনি কি করেন? হোয়াট? আমরা কি করি মানে? আমরা কি করতে পারি? না, করতে তো আপনি অনেক কিছুই পারেন। এরকম লেখকদের ওপর আপনি আপনার রাগ দেখাতে পারেন, আদালতে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আপনি হত্যার অভিযোগে তাদেরকে শাস্তি দেওয়ার একটা প্রয়াস করতে পারেন। আপনি অনেক কিছু করতে পারেন। হোয়াট ডু ইউ মিন? আমি মানবের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিচ্ছি? আপনার কাছে কি প্রমাণ রয়েছে? ওই যে ট্রান্সক্রিপ্ট নিয়ে এসেছিলেন, যেটা মানব তার সঙ্গে, যেরকমটা লেখকরা সবসময় নিয়ে যায় পাবলিশারদের কাছে, ওই ট্রান্সক্রিপ্ট রয়েছে আপনার কাছে? হ্যাঁ, কিন্তু সেদিন তো মানব এমনিই এসেছিল আমার কাছে। এমনি এমনি আদালত কোনো কথার উপর বিশ্বাস করে না।
এটা কি সত্যি নয় যে আপনি মানবকে লোটাস পাবলিশিং হাউসের সঙ্গে কাজ করতে বাধা দিচ্ছিলেন? বাধা দিয়েছিলেন না দেননি? আগে ওরা বেশি টাকা দিয়ে ওকে কিনতে চেয়েছিল। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। ইওর অনার, একটা মুহূর্তের জন্য যদি এটা মেনে নেওয়া যায় যে আমার মক্কেল মানব এই লেখাটা লিখেছিলেন, কিন্তু ইনি এই ষড়যন্ত্রটাকে তৈরি করতে পারতেন না, কেননা এই হোটেলে যে বুকিংস ছিল সেটা তো রাজীববাবু করিয়েছিলেন। কিন্তু মিস্টার মানব এই ব্যাপারে সব কিছু জানতেন। ইউর অনার, আমি এটা প্রমাণ করার জন্যে আমি চিমনি ইনের ওনার মিস্টার রনিকে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার রনি, এটা কি সত্যি যে প্রয়াত মিস্টার রাজীব কাপুর নিজের ফিল্মের শুটিংয়ের জন্য আপনার হোটেল বুক করার জন্য আপনার সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ, প্রায় ওই 2 মাস আগে উনি আমার হোটেলে এসেছিলেন। স্যার, আমি আপনার হোটেলের ফ্লোর নাম্বার 6 and 7 প্রায় 2 মাসের জন্য বুক করতে চাইছি। আর ফিল্মের গল্প তো আমি আগেই শুনিয়েছি। আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, আগে বলুন। আমার এই হোটেলের রুম নাম্বার 666 বুক করার আগে আরও একবার বিচার বিবেচনা করে নিন। বিচার বিমর্শ করব কি করে নিয়েছি। আমার রুম নাম্বার 666 চাই না। আমার ফিল্মের শুটিং চলাকালীন কোনো রকমের গন্ডগোলই আমি চাইছি না। দ্যাটস ইট। স্যার, অন দ্য কন্ট্রারি, এটাই তো সুযোগ, আসল পাবলিসিটি। আপনি একবার ভাবুন, লোকেরা যখন জানতে পারবে যে আপনি ওই হোটেলের রুম নাম্বার 666-এ আছেন, আমাদের ছবির কতটা পাবলিসিটি হবে। আর আমরা প্রেস কনফারেন্সও ওই রুমেই রাখবো। তুমি একদম ঠিক বলছো। পাবলিসিটি হলো সব কিছু। এই প্রথম বুদ্ধিদীপ্ত কথা বললে। স্যার, ওই রুম নাম্বার 666 আমার নামে বুক করে দিন এক্ষুনি। ওকে, অ্যাজ উইশ। এই ব্যাপারটা থেকে এটা পুরো পরিষ্কার হয় যে এই পুরো প্ল্যানিংটা মিস্টার মানবই করেছেন। ইনি ওই হোটেলটা বুক করিয়েছিলেন আর উনি নিজের লেখা গল্প অনুযায়ী এই মার্ডারটা করতে চেয়েছিলেন। এটা একদম মিথ্যে, আমি খুন করিনি ইওর অনার, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস মানে ইয়েকিন 2005-এ রিলিজ করেছিল। ফিল্মটা যখন রিলিজ করেছিল অডিয়েন্স কিন্তু এটাকে বিশ্বাস করেনি, মানে একদম ফ্লপ সিনেমা। আমরা আপনাকে কি করে বিশ্বাস করব? হ্যাঁ, আর কি প্রমাণ আছে? আর কি করে আপনি প্রমাণ করবেন যে আপনি খুনটা করেননি? আপনার কাছে কি প্রমাণ রয়েছে মনোজ কুমার বাবু, যিনি দোষী একজন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? ইওর অনার, আমার কাছে একটা প্রমাণ এসেছে আর আমি এটা আদালতকে দেখাতে চাই। অনুমতি দিলাম। এটা ছিল মার্ডারের লাইভ ফুটেজ, যেটা হোটেলের ঘরের একদম সামনের বিল্ডিং থেকে একটা লোক এটার ভিডিও রেকর্ডিং করেন। আর এই ক্যামেরায় পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যে খুনি কে। জজ সাহেব, আমি নির্দোষ, আমি খুন করিনি। তুমি খুনটা না করলে খুনটা কে করলো ভাই? ইওর অনার, যেভাবে আজকাল স্থির চিত্রের মধ্যে ফটোশপ করা হয়ে থাকে ইওর অনার, অন্যান্য চেহারা দেওয়া যেতে পারে। সম্ভবত এই চলচ্চিত্রতেও অন্য কোনো ব্যক্তি হয়তো রয়েছেন, তার উপর ওনার মুখটা বসানো হয়েছিল। আর তাছাড়াও ইওর অনার, যদি প্রসিকিউশনের এই প্রমাণটা এতটাই শক্ত হয়ে থাকে, তাহলে এটা ডিফেন্সকে কেন বলা হয়নি এখনো? আমি এই এভিডেন্সটা পরীক্ষা করার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করছি। এই আদালত 2 দিনের জন্য মুলতবি করা হলো। কারেক্ট ইফ আই এম রং স্যার, কিন্তু আমার তো এই ভিডিওতে মানবকেই কিলার মনে হচ্ছে। ওই
প্রসিকিউশনের কাছে ওই সিডিটা কোথা থেকে এলো সেটার খোঁজ নিয়ে দেখেছো তুমি? স্যার কোনো একটা অচেনা লোক ওই সিডিটা রনিবাবুর দরজার কাছে রেখে গেছিলেন আর সিডিটায় লেখা ছিল ফর দ্য প্রসিকিউশন। স্যার ভিডিও ল্যাব রিপোর্টের হিসেবে ভিডিওটা একদম ওকে, কোনো ডক্টরি করা হয়নি। আই থিঙ্ক মানববাবু আমাদের মিথ্যে বলেছেন। প্রশ্ন এখন এটা উঠছে যে আমার সিক্স সেন্স আমাকে কিভাবে ধোকা দিয়ে দিল। স্যার আমি কিছু বুঝলাম না। বস, এখানে দেখাচ্ছি। কারেক্ট মি ইফ আই এম রং স্যার, আমি প্রত্যেকবার রাজীব আর মানবকেই দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো এখন যেটা দেখা যাচ্ছে সেটা কি সত্যি নাকি অন্য কিছু? স্যার আমি এখনো বুঝলাম না। খোঁজ নিয়ে দেখো 5 বছর আগে রুম নাম্বার 666 ঠিক কি হয়েছিল। এক্সকিউজ মি স্যার, এটা পারমিশন লেটার। রুনার সুইসাইড কেসের রিপোর্টটা চাই। আচ্ছা, এক মিনিট দাঁড়ান, এক্ষুনি নিয়ে আসছি। এই যে এই নিন। এটা দেখো। হ্যাঁ বলুন। বল। কেডি স্যার, পুলিশ রিপোর্ট থেকে জানা গেছে যে রুনা রুম নম্বর 666-এ নিজের গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করেছিল। একা ছিল ওই ঘরের মধ্যে? হ্যাঁ স্যার, ওই রুমে 3 মাস পর্যন্ত একাই ছিল। কেউ তোর সঙ্গে দেখা করতে আসতো? কোনো গেস্ট বা ফ্রেন্ড আসেনি, কেউই আসেনি। আর ওই ঘরের ভাড়াটা? স্যার অ্যাডভান্স দেওয়া হয়েছিল, সেটাও ক্যাশে। স্যার কে দিয়েছিল তার নাম, ঠিকানা, বিবরণ কোনোটারই খবর পাওয়া যায়নি। আত্মহত্যার কারণটা? স্যার পুলিশের কাছেও এ ব্যাপারে কোনো তথ্য নেই। অর্থাৎ 5 বছর আগে রুনা ঠিক যেভাবে আত্মহত্যা করেছিল, এবার রাজীব বাবুর হত্যাও ঠিক একই রকম ভাবে হয়েছে, ওই ঘরের মধ্যেই, রুম নাম্বার 666। আর কে কে ছিল ওর পরিবারে? স্যার ওনার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, আর একটা ভাই আছে কিন্তু সে নিখোঁজ। বাড়ির ঠিকানাটা? হ্যাঁ স্যার। এটা খোঁজ নেওয়ার চেষ্টা কর বরুণ, যে রুনা কেন আত্মহত্যা করেছিল। ওকে স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আপনি আপনি এখানেই থাকেন? হ্যাঁ কেন? আপনি এই মেয়েটাকে দেখেছেন? এর নাম রুনা। আগে না, এই মেয়েটিকে আমি চিনি না। আপনি এখানে কত বছর আছেন? আমি প্রায় 4 বছর ধরে এখানে থাকি, আর এর আগে এখানে কে ভাড়া থাকতো সেটা ঠিক আমার জানা নেই। হয়তো বাড়ির মালিক এখানে নিজেই থাকেন, নিজের এক মেয়ের সাথে। আগে না, বাড়িওয়ালা আমেরিকায় থাকে, আর ওনার মেয়ে নয়, 2টো ছেলে আছে। আমার একটু লেট হচ্ছে, আমি এখন আসি, ঠিক আছে? শোনো না, হ্যাঁ নেবারদের জিজ্ঞাসা করি। ওকে। নমস্কার আন্টি। আন্টি কিছু জিজ্ঞাসা করতে পারি? বলো। আন্টি আপনি আমাদের এটা বলতে পারেন, এই যে এখানে সামনের ঘরটাতে 5 বছর আগে কারা থাকতেন? নাম তো জানি না, কিন্তু ওখানে একটা মেয়ে একলাই থাকতো। আচ্ছা এটাই কি সেই মেয়েটা? না বাবা, এই মেয়েটা সে নয়। যদি রুনা এখানে নাই থাকে তো রেকর্ডে এই অ্যাড্রেসটা কেন লেখা আছে? যাতে ফিউচারে কেউই রুনার পাস্টের ব্যাপারে জানতে না পারে। কিন্তু এই অ্যাড্রেসটাই কেন? আন্টি ক্ষমা করবেন, আপনাকে একটু বিরক্ত করছি। একবার ভালো করে দেখে আমাকে এটা বলুন, আপনি এই মেয়েটাকে কখনো দেখেছেন? হ্যাঁ মনে পড়েছে, এখানে কাছেই মুখার্জিনগর পার্কের পাশে যে মায়ের মন্দির আছে, ওখানে মেয়েটাকে প্রায় দেখতাম। বোধহয় মন্দিরের পাশেই কোনো বাড়িতে থাকে। থ্যাংক ইউ আন্টি। মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কেউ থাকতে আসেনি। শোনোয় না, এই ছবিটা দেখো। এই ছবিটা তো রুনার, কিন্তু সঙ্গে ছেলেটাকে। রাখি বাঁধা আছে হাতে, তাহলে ভাই হবে। থ্যাঙ্কস, সেটা তো আমিও দেখছি। শোনো না, এগুলো দেখো, রুনার ফটোগ্রাফস, পোর্টফোলিও পিক্স। ও অ্যাক্ট্রেস হতে চেয়েছিল। কমন সেন্স, নো রকেট সায়েন্স।
এতগুলো প্রেসক্রিপশনস সাইকিয়াট্রিস্টের, ডক্টর সাহা। এর মানে ট্রিটমেন্ট অনেক দিন ধরে চলেছে, কিন্তু কেন? ডক্টর সাহাই বলতে পারেন। কত আশা করেছিলাম ভাই এই ফিল্মটাতে, এই রাজীবটা মারা গিয়ে আমাদের সব খারাপ করে দিল। কি করবো ভাই? ওকে চল, তোকে আমি পরে ফোন করছি ভাই। ফালতু সস্তা মার্কা একটা হোটেল, হাইটটাকেও ঠিকঠাকভাবে চালাতে পারে না। তুমি কে? ডক্টর, আমার সাইকিয়াট্রিস্ট ডক্টর সাহের সঙ্গে দেখা করতে এসেছি। আই এম সরি, ডক্টর সহায় কিছুক্ষণ আগে মারা গেছেন। ইট ওয়াজ এ ন্যাচারাল ডেথ। ওনার একজন পেশেন্ট ছিল, রুনা। আপনি কি ওনার ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি কিছুই জানি না। ডক্টর সহায়ের রেকর্ডসে ফাইলগুলো রয়েছে। কিছুক্ষণ আগে ওই ঘরে আগুন লাগে ও সমস্ত ফাইল পুড়ে যায়। পুড়ে গেছে? আগুন কি করে লাগলো? এটা আমি জানি না, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি। এক্সকিউজ মি। হ্যালো। আচ্ছা, কি হয়েছে? অজয়বাবু আগুন লেগে মারা গেছেন। টেডি স্যার, অজয়বাবুকেও রাজীববাবুর মতোই এখানে জ্বালানো হয়েছিল, আর ওখানে ওই জানলা দিয়ে ওনার বডি পড়ে গেছিল। এটা খোঁজ নেওয়ার চেষ্টা কর যে অজয়বাবু রুম নাম্বার 666-এ কি করতে গিয়েছিলেন। স্যার, আমি ট্রাই করেছিলাম, কিন্তু কেউ কিছু জানেই না। আমিও কিছু বুঝতে পারছি না। 1 মিনিট বড়, একটু দাঁড়া। একটু ওদিকে আবার যা, ওই আলমারিটার দিকে। আলমারির ভেতরে দেখা তো কি আছে। ঠিক আছে বলুন, থ্যাঙ্কস। ফিরে চলে আয়। চলো। রুনার আমাদেরকে ভুল ঠিকানা দেওয়া, ওই ঠিকানায় অন্য কোনো মেয়েকে খুঁজে পাওয়া, আর তারপর হাসপাতালে রুনার রেকর্ডগুলো পুড়ে যাওয়া। এরকমটা মনে হচ্ছে যে এমন কোনো ব্যক্তি এখানে রয়েছেন যিনি আমাদের রাস্তা থেকে একটু সরানোর চেষ্টা করছেন সবসময়। ইয়নার, সর্বপ্রথম আদালতকে একটা দুঃখজনক খবর দিতে চাইব। দুঃখ হচ্ছে আমার আদালতকে এই বিষয়টা জানাতে যে এই কেসটার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী অজয়বাবুকে হত্যা করে ফেলা হয়েছে। ও মাই গড, এটা কি করে হলো? যেরকমটা রাজীব বাবুর সঙ্গে হয়েছিল ঠিক সেরকম ভাবেই ইওর অনার অজয়বাবুকেও পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার যে এই দুটো হত্যা কোনো না কোনোভাবে যুক্ত। মিস্টার পাঠক, আপনার এইরকম কেন মনে হচ্ছে? কেননা ইওর অনার রাজীব বাবুকে পোড়ানোর জন্য যেই দাহ্য রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, অজয়বাবুর হত্যার ক্ষেত্রেও ওই একই রাসায়নিক ব্যবহার করা হয়েছে ইওর অনার। দ্বিতীয় বিষয় হলো এই যে এই দুটো ঘটনাতেই ঘটনাস্থলে মাটির ওপর থেকে এই রাসায়নিকটা পাওয়া যায়নি, এটার কোনো অংশও পাওয়া যায়নি। আমি বুঝতে পারলাম না। ইওর অনার, স্বাভাবিক ব্যাপার হলো যে যদি কোনো ব্যক্তির ওপর যদি কোনো তরল পদার্থ ছেটানো যায় বা ছুঁড়ে ফেলা হয় তাহলে তার দু একটা ফোঁটা মাটির ওপরে ছড়িয়ে পড়বে, কিন্তু এই দুটো হত্যাতেই ওই ঘটনাস্থল থেকে মাটির ওপর থেকে এই রাসায়নিকের অংশবিশেষ পাওয়া যায়নি। হতে পারে হাওয়াতে উবে গেছে বা ভেপোরেট হয়ে গেছে। আগে না, এটা শুধুমাত্র আপনার অনুমান। ইওনার পরীক্ষা করে এটা জানতে পারা গিয়েছে যে এই রাসায়নিকটার আবিষ্কার কোনো সরকারি পরীক্ষা কেন্দ্রে নয়, ব্যক্তিগত গবেষণাগারে করা হয়েছিল।
আর এই রাসায়নিকটাকে সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে রেজিস্টার করার ঠিক আগেই এর আবিষ্কারক মিস্টার নিরঞ্জন আইয়ারের মৃত্যু হয়ে যায়। কিন্তু এই কেমিক্যালটার কিছু তো একটা নাম হবে। ইওর অনার, এই রাসায়নিকটার নাম লিকুইড ক্লোরিফাস ডাইফ্লোরাইড। আসলে আশ্চর্যের বিষয় হলো যে এটার খুবই কম মাত্রা শহরের বাইরে কোনো গবেষণাগারে রয়েছে। প্রশ্ন এখন উঠছে যে এই রাসায়নিকটা ঘটনাস্থলে কিভাবে পৌঁছলো। হতে পারে আপনার মক্কেল ওই ল্যাব থেকে কেমিক্যালটা চুরি করেছে। ইওনার, যে লোকটা ওখানে একটা মহিলার উপস্থিতি সম্পর্কে একটা মিথ্যে গল্প বানাতে পারে সে তো সবকিছুই করতে পারে, তাই না? না দেখুন, সর্বপ্রথম ওই মহিলার সেখানে থাকাটা এটা আমার মক্কেলের মন গড়া কোনো গল্প নয়। আর ওই মহিলাকে বুঝতে গেলে তার গল্পটাকে বোঝা খুব দরকার। औरत तेरी यही कहानी 1988 এই ফিল্মটা রিলিজ হয়। তো ওখানে মীনাক্ষী শেষাদ্রির ওপরে হওয়া অত্যাচার দেখানো হয়েছিল। তো যাকে বাদ দিন, আপনি এটা বলুন যে আপনি কোন মহিলার ব্যাপারে কথা বলতে চাইছিলেন। যদি আপনি আমাকে বলার সুযোগ দেন তো আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়াটা অবশ্যই প্রয়োজন মনে করি। আচ্ছা, বলুন না। আপনি এবার বলতে পারেন যা বলার। ইওর অনার, যে মহিলাকে নিয়ে চর্চা এই কেসটাতে হচ্ছে তার নাম হলো রুনা। ওনার নাম ছিল রুনা ইওর অনার। কেননা কয়েক বছর আগে উনি নিজেই নিজেকে জ্বালিয়ে দিয়ে আত্মহত্যা করে ফেলেন। ওই কেসের ইনভেস্টিগেটিং অফিসার ইন্সপেক্টর ভিডদেকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। ভিডদেবাবু, 5 বছর আগে চিমনি ইনের রুম নাম্বার 666-তে যেই ঘটনাটা ঘটেছিল সে বিষয়ে মহামান্য বিচারককে কিছু বলুন আপনি। স্যার, আমরা পুরো তদন্ত করেছি। ওনার বাড়ি গিয়ে সমস্ত ইনফরমেশন কালেক্ট করার পরে আমরা এই কেসটাকে ক্লোজ করে দিয়েছিলাম। ভিডদেবাবু, দয়া করে বলুন যে দেহটা তো পুরোপুরি জ্বলে গিয়েছিল, তো তাহলে আপনি এই দেহটার শনাক্তকরণ মানে আইডেন্টিফিকেশন কিভাবে করেছিলেন? রুনা দেবীর বাড়ি থেকে আমরা ওনার হেয়ার ব্রাশটা পেয়েছিলাম। ওটা থেকে পাওয়া ওনার চুলের ডিএনএর সাথে আমরা ওনার ডেড বডির ডিএনএ ম্যাচ করাই, তো রেজাল্ট পজিটিভ বেরোলো। ধন্যবাদ ভিডদেবাবু, আপনি একটু অপেক্ষা করুন। ইওর অনার, অদ্ভুত বিষয় হলো এটা যে পুলিশ যেই চুলটা ওখান থেকে পেয়েছিল সেটা রুনা দেবীর একেবারেই ছিল না, আর না ওটা ওই মৃতদেহ। মিস্টার পাঠক, এটা একটা অনেক বড় স্টেটমেন্ট। আই হোপ ইউ নো হোয়াট ইউ আর সেইং। আগে হ্যাঁ ইওর অনার, সেই দিনেই সেজল নামে এক মহিলার বেপাত্তা হয়ে যাওয়ার একটা এফআইআর দায়ের করা হয়েছিল। পুলিশ চেষ্টা করেছিল কিন্তু সেজলের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। এই বিষয়তে আলোকপাত করার জন্য আমি চিমনি ইনের সার্ভিস বয় জগৎকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। জগৎবাবু, চিমনি ইনের রুম নাম্বার 666 666 এর বিষয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি কি আছে সেটা মহামান্য বিচারককে একটু বলুন। ওটা খুবই অদ্ভুত একটা রুম স্যার। মানে বলতে গেলে একবার আমার সঙ্গে কি হয়েছিল জানেন স্যার? এই শোনো, ওই রুম নাম্বার 445 লোকেরা কি চেক আউট এখন কি করব? চলো তাড়াতাড়ি পালিয়ে যাই এখান থেকে। আরে একটা কাজ করো, তুমি এখানে ওয়েট করো, আমি গিয়ে দেখে আসছি। এটা কি করছো? আরে এটা কি করছো? তোমার তো শিফট শেষ হয়ে গেছিল না? তাহলে তুমি এখানে কি করছো? আমি বাড়ি ফিরছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। সুস্মিতা, তুমি এখানে কি করছো? তুমি তো আমি এখানে কিভাবে মানে? আমার ডিউটি শেষ হয়ে গিয়েছে আর এখন আমার কোনো কাজ ধরিয়ে দিও না, ঠিক আছে? ওকে বাই। শুধু এতটাই নয় স্যার, আমি ওখানে ওই রুমের ভেতর থেকে কোনো মহিলার চিৎকারের আওয়াজ শুনি স্যার। স্যার মানে ওই রুমের ভেতর থেকে কোনো মহিলার চিৎকার আর কান্নার আওয়াজ আসে স্যার। এই জিনিসপত্রগুলোর হঠাৎই হাওয়ায় উড়ে বেড়ানো, আলোগুলোর হঠাৎই নিভে যাওয়া, আবার আলো জ্বলে ওঠা, এসব কিছু। স্যার ওটা স্যার একটা ভুতুড়ের রুম স্যার। স্যার ওখানে এরামই হয় স্যার। না, কখনো কখনো আমি আপনার কথা যদিও বিশ্বাস করে নিই, কিন্তু আদালত আপনার এই মিথ্যাগুলো বিশ্বাস করবে না। স্যার আমি দিব্যিকে বলছি, আমি মিথ্যে কথা বলিনি স্যার। ইওর অনার, 7 বছর আগে মধ্যপ্রদেশ হাইকোর্ট জগৎ বাবুকে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে 6 মাস
বন্দি অবস্থায় থাকার সাজা দিয়েছিল। আপনি এটা বলতে চাইছেন যে এই কেসটাকেও জগতের সাহায্যে ম্যানিপুলেট করা হচ্ছে? নিঃসন্দেহে তাই, ইওর অনার। সেই সময়ও রুম নাম্বার 666 থেকে রুনা দেবীর অস্তিত্বের সমস্ত সাক্ষ্য মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আর যদি আপনি অনুমতি দেন তো আমি এই বিষয়টা আদালতে প্রমাণ করতে চাইব। অনুমতি দিলাম। ধন্যবাদ, ইওর অনার। বরুণ, এটা তো বাথরুম, ইউর অনার। এই কেসের সঙ্গে এর কি সম্পর্ক আছে? আগে ইওর অনার, এরকমই বাথরোব রাজীব বাবু আর অজয় বাবুর মৃতদেহের ওপর পাওয়া গিয়েছে, পুড়ে যাওয়া। এই বাথরোবের এখন এই কেসের সঙ্গে কি গুরুত্ব রয়েছে এটা আমি আদালতে দেখাতে চাইব। অনুমতি দিলাম। Order, silence in the court, please. মিস্টার পাঠক, এটা কি করে হলো? ইওর অনার, এই রিমোটের সাহায্যে এই বাথরুমে আগুন ধরানো হয়েছে। এত তাড়াতাড়ি এত ভয়ঙ্কর আগুন? সেটা আমি বলছি, ইওর অনার। বাথরুমের ভেতরে একটা ওয়্যারিং রয়েছে, আর ভেতরে এই পলিথিন ব্যাগ, ইওর অনার, যার মধ্যে একটা দাহ্য রাসায়নিক পদার্থ ভরা রয়েছে। এইভাবে যখন রাজীব বাবু আর অজয় বাবুকে হত্যা করা হয়, ওনাদের দেহেতেও তখন এরকমই বাথরুম ছিল, যাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এরকম ভাবেই। কিন্তু ইউর অনার, তৃতীয় কোনো ব্যক্তিকে তো দেখাই যায়নি এই ভিডিওতে। শুধু মিস্টার মানব আর রাজীব ছিল না এই রুমে। হ্যাঁ, ওই ভিডিও রেকর্ডিং, ইওর অনার, যেটার মধ্যে সম্ভবত আমরা যেটা দেখতে পেয়েছি, প্রসিকিউটর সাহেব সেটা দেখতে পাননি। আপনি অনুমতি দিলে আরো একবার সেটা চালাতে চাইব। অনুমতি দিলাম। ইওর অনার, আমি আপনার মনোসংযোগ আকর্ষিত করতে চাইব এখানে টিভিতে দেখানো এই দৃশ্যটার ওপর, যেখানে স্পষ্টভাবে ওই দেওয়ালে একজন মহিলার ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন এটা উঠছে, ইওর অনার, যে দ্বিতীয় দিকে ওই ছাদে ক্যামেরার সাহায্যে এই ঘটনাটাকে কে ক্যাপচার করলো? কি জগৎবাবু, আপনি ছিলেন না ওই ছাদে? আমি করিনি স্যার। এখন আমি আপনার কথা মেনে নেব নাকি জজ সাহেবের টেবিলের ওপর রাখা ওই ফরেন্সিক্সের রিপোর্টগুলোকে মেনে নেব, যেটা অনুযায়ী ইওর অনার ছাদের ওপর পাওয়া 3টে জ্বলে যাওয়া সিগারেটের অংশ থেকে ওনার ডিএনএর সঙ্গে সেগুলো ম্যাচ করে যাচ্ছে। এবার আপনি হয়তো জানতে চাইবেন যে ডিএনএ কিভাবে ম্যাচ করে গেল। আমার সহায়ক শ্রবণের একটা খুব খারাপ অভ্যাস রয়েছে যে কোনো জায়গায় কোনো না কোনোভাবে ও কারোর চুল ছিঁড়ে নেয়, আর এইভাবে ইওর অনার দুজনের ডিএনএ ম্যাচ করে যাচ্ছে। আর এখন বলুন জগৎবাবু, মহামান্য বিচারককে, কেন করলেন আপনি এইসব কিছু? কার কথা মতো? স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আমি এটা শুধু টাকার লোভে করেছি স্যার। কয়েকদিন আগে আমার কাছে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল আর বলল যে ওই তারিখের ওই সময় ছাদে পৌঁছে যেতে, আর ওখানে একটা ক্যামেরা থাকবে, আর রুম নাম্বার 666-এর যা কিছু হবে সেটাকে রেকর্ডিং করে নিতে হবে, আর ক্যামেরা ওখানে রেখেই চলে যেতে হবে। স্যার টাকাটা ওখানেই ছিল স্যার।
স্যার আমি সত্যি কথা বলছি স্যার। স্যার আমি দিব্যিকে বলছি স্যার, আমি কিছু করিনি স্যার। ইওর অনার, আমি মিস্টার রনিকে একবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। রনিবাবু, যেই বার্থ রোবের প্রদর্শন আমি এইমাত্র এই আদালতে করে দেখালাম, সেগুলো তো নিশ্চয়ই চেনেন আপনি। হ্যাঁ, এটা তো আমার হোটেলেরই। প্রতি 2-3 মাস অন্তরই আমরা এটা অনেক বেশি পরিমাণে কিনে থাকি। আর কি বলতে পারবেন আপনি এই বার্থ রোবের বিষয়ে? আগে না, আমি শুধু স্টক ট্যালি করি, বাকি আমার যত সার্ভিস বয় আছে তারা এটা প্রত্যেক রুমে পৌঁছে যে দেয়। সময় রাজীব বাবুকে হত্যা করা হচ্ছিল, আপনি কোথায় ছিলেন? অফিসেই ছিলাম অ্যাজ ইউজুয়াল। আর যখন আমি ওখান থেকে বেরোলাম তখন দেখলাম যে রাজীব বাবুর দেহটা সম্পূর্ণরূপে পুড়ে গেছে। কে পড়ে আছে? রাস্তায় পড়ে না একেবারে। না 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 না, কোথায় 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 পৌঁছলেন আপনি? কেননা ওই হোটেলের বাইরে যেই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সেই ফুটেজটা তো আমি দেখেছি যেখানে রাজীব বাবুর জ্বলন্ত দেহ দেখতে পাওয়া গিয়েছে, কিন্তু আপনাকে তো কোথাও ওই ফুটেজে দেখতে পাওয়া যায়নি। কেন এরকমটা? আগে আমি ওই জাস্ট বেরোচ্ছিলাম আর বার করতে তো হবেই। এখন আপনার মধ্যে যে সত্যিটাকে লুকিয়ে রেখেছেন আপনি, সেটাকে বার করতে তো হবেই। আর সত্যিটা হলো এই ইয়র্নার, যে 5 বছর আগে ওনার হোটেলের রুম নাম্বার 666-তে শুধুমাত্র সেজল না, 2জন মহিলা পুড়ে গিয়েছে। আর সত্যিটা হলো এই ইয়র্নার, যে 5 বছর আগে ওনার হোটেলের রুম নাম্বার 666-তে শুধুমাত্র সেজল না, 2জন মহিলা পুড়ে গিয়েছে। সেজলের সঙ্গে সঙ্গে রুনাও। দিদি দিদি কি করছেন আপনি? কি করছেন এটা? আরে ছাড়ুন। আরে 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 ছাড়ুন এটা, চাই না। ছাড়ুন। কি করছেন? ছাড়ুন। আপনি এটা করতে পারেন না। রেওনা রুনা দেবী ছোটবেলা থেকেই বাইপোলার ডিপ্রেশনের একজন পেশেন্ট। অত্যধিক দুঃখের একটা অনুভূতি হওয়া, কখনো কখনো অত্যাধিক খুশির একটা অনুভূতি হওয়া, এই রোগের একটা লক্ষণ। যেরকম ভাবে রুনা আস্তে আস্তে বড় হতে লাগলো, এই রোগটাও সেইভাবে বাড়তে শুরু করলো ইওনার। চিকিৎসা চলছিল ঠিকই, কিন্তু খুব বেশি লাভ সেখানে হচ্ছিল না। তারপর হঠাৎই একদিন একটা দুর্ঘটনায় তার মা বাবার মৃত্যু হয়ে যাওয়া, সেটার খুব বাজে একটা প্রভাব পড়লো তার উপর। বিষয়টা হাত থেকে বেরিয়ে যায়। কিন্তু তারপর যখন উনি অভিনেত্রী হওয়ার একটা সিদ্ধান্ত নিলেন, তখন গল্পটা একটু অন্যরকম হয়ে গেল ইওনার। রুনা, তুমি সত্যিই খুব সুন্দরী আর ট্যালেন্টেড মেয়ে। তোমার তো ফিল্মে হিরোইন হওয়ার কথা, হিরোইন। থ্যাংক ইউ সো মাচ। যদিও আমিও নিজের বিষয়ে এরকমই কিছু ভাবি, যদিও তার জন্য কি করা উচিত আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সেটা আমি তোমায় শিখিয়ে দেবো। এসো। আর যখন রুনা দেবী বুঝতে পারলেন যে ওনাকে শারীরিকভাবে শোষণ করা হয়েছে, তখন উনি রাগান্বিত হয়ে গেলেন, আর ওনার ওই অসুখটা অনেকটাই বেড়ে গেল ইওনার। আমি ইনজেকশন দেব না। রিওনার চিকিৎসকেরা বারবার অনুমোদন দেওয়া সত্ত্বেও রুনা দেবীকে হাসপাতালে ভর্তি করা হয়নি, যে কারণে ওনার এই কষ্টটা নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। ওনার এই কষ্টটা এতটাই বেড়ে গিয়েছিল যে উনি আত্মহত্যা করার একটা চেষ্টাও করেছিলেন। এই সমস্ত কাগজপত্র আমার কথাগুলোর একটা প্রমাণ। রিওনা রুনা দেবী আত্মহত্যা করার একটা চেষ্টা করছিলেন, আর সেজল তাকে বাঁচানোর একটা চেষ্টা করছিলেন। দুর্ভাগ্যবশত
রুনা দেবীকে বাঁচাতে বাঁচাতে সেজারেরও প্রাণ চলে যায়। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে রুনা বদলা নেবার জন্য অজয় আর রাজীবকে মার্ডার করেছে? আগে না ইওর অনার, রুনা দেবী সেরকমটা করেননি। রুনা দেবীর বেশভূষা নিয়ে, অর্থাৎ একজন মহিলার ছদ্মবেশে একজন পুরুষ এই হত্যাটা করেছিলেন। ইওর অনার, সেই পুরুষ এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন। কিন্তু আমি সেই বিষয়টার উপর আসব তার আগে আমি আদালতকে এই বিষয়ে জানাতে চাইব যে রুনা দেবীর পুরো নাম রুনা আইয়ার ছিল। উনি নিরঞ্জন আইয়ারের কন্যা ছিলেন ইওর অনার। সেই নিরঞ্জন আইয়ার যিনি এই কেসটাতে ব্যবহার করা ওই দাহ্য রাসায়নিকের আবিষ্কর্তা ইওর অনার। ইওর অনার, আপনার অনুমতি সাপেক্ষে আমি রুনা আইয়ার দেবীকে আদালতে নিয়ে আসার জন্য অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইওর অনার, ইনি হলেন অর্ধেক জ্বলে যাওয়া রুনা আইয়ার, আর ওনার ভাই যিনি এই সময় এই আদালতে উপস্থিত রয়েছেন। কাঠগড়াতে ইওর অনার, মিস্টার রনি আইয়ার। এটা পুরোপুরি মিথ্যে কথা, এর মধ্যে এতটুকু সত্যি নেই। আমি 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 কোনো রুনা আরোরাকে চিনি না। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আমি 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 হলাম রনি আরোরা। রনিবাবু, একটা ছোট্ট সত্যকে যদি আপনি মিথ্যার কোনো একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখেন তাহলেও সেটা বাইরে বেরিয়ে আসে। আপনি চিমনি ইন হোটেলটা যখন কিনেছিলেন সেগুলোর কাগজপত্রের ওপর আপনার সই রয়েছে, যেখানে স্পষ্ট রূপেই রনি আইয়ার লেখা রয়েছে ইওর অনার। আপনার টেবিলের ওপর আপনার পরীক্ষার জন্য রাখা রয়েছে। আপনার সামনে আপনার বোন বসে রয়েছেন। আপনি কি আপনার বোনের অস্তিত্বটাও মেনে নেবেন না? দেখুন রনিবাবু, আমরা জানি যে আপনার বোনের ওপর দিয়ে ঠিক কি গিয়েছে, আপনার ওপর দিয়ে কি গিয়েছে, কিন্তু সত্যিটা তো সত্যি, সেটাকে তো কেউ আটকাতে পারে না। এই রাজীব আর অজয় মিলে আমার রুনাকে ঠকিয়েছে। যখন আমি ওকে পাগলাগারদ থেকে হোটেলে নিয়ে আসি তখনও ওই রুমটাকে দেখেও কেমন জানি না পাগলের মতন করছিল, কাঁদছিল, জোরে জোরে চেঁচাচ্ছিল, এমনকি ও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছিল। দিদি কি করছেন আপনি? কি করছেন এটা? ওর সাথে যা কিছু হয়েছে সেগুলো আমি তখন জানতে পারলাম যেদিন যখন মানব আর আর্চি আমার অফিসে এলো। রুম নাম্বার 666 যখন থেকে এই ঘটনাটা ঘটেছে তারপর থেকেই লোকেরা এই রুমটাকে বুক করতে ভয় পায়। তাহলে আপনারাও কি? আরে স্যার, আমি তো ওই রুম নাম্বার 666-এ সবচেয়ে রঙিন রাত কাটিয়েছি। কি যেন নাম ছিল হিরোইনের? কি নাম ছিল? রুনা। কি ঝলক দেখিয়েছিল মেয়েটা, কি দারুণ ঝলক! অপ্সরা ছিল, অপ্সরা। স্যার, ওই রুমটাকে আমরা কি করে ভুলতে পারি যেখানে এত মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। স্যার, আমি তো বলি রুনাকে আরেকবার খুঁজে নিয়ে ওই রুমেই ডেকে নিই। আরে ভাই, খোঁজ পেলে জলদি ডাকো ওকে। ব্যাপক ছিল মেয়েটা। আর সেই দিনই আমি ডিসাইড করেছিলাম যে এই দুজনকে মেরে আমি আমার বোনের প্রতিশোধ অবশ্যই নেব, আর সেইভাবেই মারবো যেইভাবে আমার বোন নিজেকে নিজে শেষ করতে চেয়েছিল। আরে মানব, তোমাকে গল্পে কিছু চেঞ্জ করতে বলেছিলাম, চেঞ্জটা করেছো? কিন্তু স্যার সেটা তো... আরে কি কিন্তু করছো? তোমার মাথায় সহজ কথাটা কেন ঢোকে না? প্রডিউসার হলাম আমি, আর আমি যেটা চাইবো সেটাই লিখতে হবে, বুঝলে? বুঝেছো কি না? গিয়ে যেটা বললাম সেটা লেখ, রাইটার হয়েছে। এই মহেশ, সুরেন্দর আর ওই জগৎ আমাকেই সাহায্য করতো। আমায় কমার্শিয়াল ছবি করতে হবে, প্রফিট করতে হবে, কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড ফেওয়ার্ড চাইছি না, বুঝেছো? পরে কথা বলছি আমরা, নইলে আমি যদি রেগে যাই তাহলে কিন্তু...
কামেন। স্যার আইস। টেবিলে রেখে দে। আর এই জন্য আমি মানবকে মোহরা বানিয়েছিলাম। এখন আবার কেন ডাকছে? Damn it! মানবটা আমার নেশাটাই পুরো খারাপ করে দিল। কে তুমি? স্যার 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 এটা কি হচ্ছে স্যার? স্যার স্যার এটা কি হলো স্যার? স্যার আমি ওই ভূতের মিথ্যে ঘটনাগুলোকে ছড়িয়ে দিয়ে এই দুটো হত্যাই আমি করেছি। বাঁচাও বাঁচাও! ওদেরকে মারার সময় আমি আমার বোনের জ্বলন্ত চেহারাটা ওদেরকে দেখাতে চাইছিলাম। এই জন্য আমি মেয়েদের মতন সেজেছিলাম। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। সমস্ত সাক্ষী এবং প্রমাণের উপর বিচার করে এই আদালত রনি, জগৎ, মহেশ আর সুরিন্দরকে হেফাজতে নেওয়ার হুকুম দিচ্ছে। আর মিস্টার মানবকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে মনোজ কুমার, হ্যাঁ বলুন। ওই একটা চলচ্চিত্র এসছিল শাহিনশাহ, 1988। হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে একটা ডায়লগ ছিল, রিস্তে মে তো হাম তোমারে বাপ লাগতে।